আহাত পুনরায় হাই তুলে বলে, আরে ধুর, আশেপাশে এত মেয়ে অথচ ওকে পাত্তা দিচ্ছে না, তাই ওদের অ্যাটেনশন পেতে এমনটা করলো। ইভান একখানা গ্লাস তুলে নেয়, নিজেও ভাঙার ট্রাই করতে করতে বলে, ভাই পারছি না কেন, ভাঙে না তো। সিয়াম গাঁটটা মারে ইভানের কপালে এবং বলে, বেড পারফরমেন্স না করা অবধি ভাঙবে না রে পাগল। আমান বলে, আমাদের আবরার তাসনিন শতবার বেড পারফরমেন্স ভালো করেছে নাকি? আমার তো মনে পড়ে না। সিয়াম মুখ বাঁকিয়ে বলে, ওইসব গোপন কার্যকলাপ তোকে দেখে করবে ইডিয়েট। আমান কিছু বলতে যাবে তার আগেই আবরার দাঁড়িয়ে পড়ে এবং কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট পায়ে বেরিয়ে যায় ক্লাব হতে। সিয়াম দৌড় দেয় আবরারের পেছনে। হতাশ না হয়ে ইভান, আমান এবং আহাত তাকিয়ে থাকে। রাত আনুমানিক 2টা বাজে। আন্টি তার প্রচণ্ড খিদে পেয়েছে। রাতে 2-3 বার খাওয়ার স্বভাব তার। এই যেমন সন্ধ্যার একটু পরেই একবার খাবে, তারপর 10টা নাগাদ একবার এবং 2টা-3টার দিকে একবার। আন্টিতার মতে জীবন মানেই খেতে হবে, খেতে হবেই মানে জীবন। সর্বক্ষণ খেতে থাকো আর গুলুমুলু হও, খাওয়া ছাড়া এ জীবনে আর কিছুই নেই। আন্টিতার সাথে অ্যানিও খেতে উঠে পড়েছে। বোধহয় তারও খিদে পেয়েছে। গোটা বাড়িটা অন্ধকারে ঢেকে আছে, যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুইজারল্যান্ডেও বিদ্যুৎ চলে যায় না, দেশটাকে যতটা উন্নত ভেবেছিল ততটাও নয়। বাংলাদেশের কিছু কিছু স্বভাব এই দেশেও পেয়েছে। হতাশ আদ্রিতা অতি সাবধানে বিছানা থেকে নামে, পা নাড়িয়ে নাড়িয়ে জুতো খোঁজে এবং পেয়েও যায়। বালিশের পাশে ফোন রয়েছে, বিমানুম সে কথা ভুলেই গিয়েছে আদ্রিতা। ওই তো ডিনার করে আতিয়া বেগমের থেকে ফোন নিয়েছে বাবার সাথে কথা বলবে বলে, কিন্তু কল করেছিল আসিফ আদনানকে। বিদেশি নাম্বার থেকে কল করায় আসিফ বোধহয় জানতেই পারেনি কে কল করেছে, তাই রিসিভই করল না। একটুখানি মন খারাপ হয়েছে আদ্রিতার। পর মুহূর্তেই তার মোটা মাথায় একখানা বুদ্ধি আসে, টেক্সট করে, আমি আদ্রিতা, বিদেশে চলে এসেছি, ফ্রি হয়ে কল করবেন। অ্যানিকে কোলে নিয়ে কানার মতো হাতড়িয়ে হাতড়িয়ে রুম হতে বের হয়। ঘুটঘুটে অন্ধকারে নিজের অস্তিত্বটাও টের পাওয়া দেয়। এবার আদ্রিতা কিচেনে অবধি যাবে কিভাবে? অ্যানিও বোধহয় ভয় পেল, তাই উচ্চস্বরে ম্যাও ম্যাও আওয়াজ তুলতে থাকে। আদ্রিতা চট জলদি চেপে ধরে অ্যানির মুখ, হুঁশিয়ার দিয়ে বলে, চুপ কর বেয়াদব, এই বাড়িতে একটা গন্ডার আছে, তোর শব্দ পেলে বাঘের মতো গর্জন তুলে এগিয়ে আসবে, খ্যাপা ষাঁড়ের মতো হুঙ্কার তুলে ধমক দিবে। একবারও ভাববে না আমার মতো হাতির ভয়ে বাচ্চা আদ্রিতা মূর্ছা যেতে পারে। বাকিটা শেষ করার আগেই শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় আদ্রিতা। ছিটকে পড়ার আগেই একজোড়া শীতল হাত জাপটে জড়িয়ে ধরে আদ্রিতার কোমর। একজোড়া অধর এসে ঠেকে আদ্রিতার কপালে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে মেয়েলি কায়া। বিড়াল ছানাটি পড়ে গিয়েছে ফ্লোরে এবং গলা ছেড়ে চিৎকার করে যাচ্ছে মিউমিউ শব্দে। আবরার আদ্রিতাকে সোজা করে দাঁড় করিয়ে কোমর হতে হাত সরায়। চাপা গম্ভীর স্বরে শোধায়, এখানে কি চাই? আদ্রিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক বাবা, বাঘের কাছাকাছি চলে এসেছে। এখন অন্ধকার ভিতপিত কোনো কিছুই ভয় নেই। বাঘ ঠিক ঢিসুম ঢিসুম করে সবগুলো বৃন্দাবন পাঠিয়ে দিতে সক্ষম হবে। আদ্রিতা চঞ্চল ভঙ্গিমায় অ্যানিকে খুঁজতে খুঁজতে জবাব দেয়, আর বললেন না, সুইজারল্যান্ড আমার বালের দেশ, এখানে কারেন্ট থাকে না বাংলাদেশের মতো, উন্নত দেশ একটা। আর আপনাকেও বলিহারি, এত বড় বাড়ি কিনেছেন, একটা জেনারেটর কিনতে পারেননি। সেই সব না হয় বাদই দিলাম, একটা চার্জার লাইট তো কিনতে পারেন, বেচারা আমি। বাকিটা শেষ করার আগেই বাড়িটা কানায় কানায় আলোকে হয়ে যায়। আশ্চর্য, আদ্রিতা খানিকটা ঘুরে ঘুরিয়ে দেখে পরপরই খুশি হয়ে পড়ে। এই তো কারেন্ট চলে এসছে, আমার না ভীষণ খিদে পেয়েছে, খেয়ে আসি আমি, ঠিক আছে বড় ভাই? বলেই অ্যানিকে কুলে তুলে নেয় এবং গটগট পায়ে নেমে পড়ে নিচে। বলা তো যায় না আবার কখন কারেন্ট চলে যাবে। কারেন্ট থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে। আমরার বিরক্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ডিসকাস্টিং। ভীষণ সুস্বাদু খিচুড়ি। পেট পুড়ে খেয়ে ঢেকুর তুলে আদ্রিতা অ্যানিকেও দিয়েছিল, সেও লক্ষ্মী বাচ্চার মতো চেটেপুটে খেয়েছে। এবার দুজনেই পেট ঠান্ডা হয়েছে। বেসিনে থালা রেখে আসার পথে খেয়াল করে তার টি শার্টে রক্ত লেগে আছে। এ বাবা, রক্ত আসলো কোথা থেকে? চিন্তিত আদ্রিতা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করে, কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো? অতপর মনে পড়ে আবরার তার কোমর জড়িয়ে ধরেছিল। বাই এনি চান্স আবরারের হাত থেকে রক্ত লেগেছে? তার কি হাত কেটেছে? উদার মনের আদ্রিতার মায়া হয়। সে চট করেই ভেবে ফেলে একবার দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। অ্যানিকে কোলে তুলে এক দৌড়ে এগিয়ে যেতে নেয় আবরারের রুমের দিকে। মাঝপথেই দেখা হয় সিয়ামের সাথে। সে সবই বাড়িতে ঢুকলো। আদ্রিতা বলে ওঠে,
সিয়াম ভাই খ্যাপা সারের কি হাত কেটেছে? মিনিট দুয়েক সময় লাগে সিয়ামের বুঝতে খ্যাপা সারটা আসলে কে। যখন বুঝতে পারে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাহ, মারাত্মক নাম দিয়েছে তো। বা আদ্রিতা, সুন্দর নাম দিয়েছ তো। রাখুন সুন্দর নাম, কেটেছে কিনা বলুন। কাটেনি তো। আবরার তাসনিম কাচের ড্রিঙ্কের গ্লাস মুঠো করে ধরেছিল, ব্যাস গ্লাস ভেঙে ঘুরিয়ে গেল, আর কিছু সংখ্যক কাচ তার হাতেও ঢুকে গেল। আখি বলল বড় বড় হয়ে যায় আদ্রিতার। খ্যাপা সার তাহলে হিরো হওয়ার পায়তারা শুরু করেছে। দেখতে শুনতে খারাপ না, হিরো হলেও হতে পারে, তবে এখনই তার মাটিতে পা পড়ে না। হনুমানের মতো ব্যবহার করে, একবার হিরো হয়ে গেলে তো সে আসমানে উঠবে। ভাই আমি যাচ্ছি, হ্যাঁ তার হাতটা দেখে আসি। সিয়াম কিছু বলবে তার সুযোগ না দিয়ে এক দৌড়ে চলে যায় আদ্রিতা। একদম আবরারের কক্ষের সামনে গিয়ে থামে। অ্যানিকে কোল থেকে নামিয়ে আলতো করে ধাক্কা দেয় দরজায়। ব্যাস খুলে যায়। আদ্রিতা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথাখানা ঢুকিয়ে দেয়, সাথে সাথে স্তব্ধ হয়ে যায়। এসব কি দেখছে সে? ছি ছি ছি, লোকটা এত অশ্লীল। আদ্রিতা একবার ভেবে নেয় মাথা সরিয়ে নেবে, শত হোক ভাই তো। পর মুহূর্তেই ভাবে, আদ্রিতা দেখে নে, এরকম হট হট দৃশ্য আর কখনোই দেখতে পাবি না। অশ্লীল জিনিসে সকলেরই নজর বেশি। একবার ভুল করে তাকালে দ্বিতীয়বার ইচ্ছে করে চোখ দুটো সেদিকে চলে যায়। এটা আদ্রিতার ক্ষেত্রে নাকি সকলের ক্ষেত্রেই জানা নেই তার। শুধু জানে এই মুহূর্তে দৃষ্টি সরাতে মন চাচ্ছে না। মন বোঝে দেখতে থাকো দেখতে থাকো, এমন দৃশ্য সচরাচর সামনে পড়বে না। আর মস্তিষ্ক বলছে, ছি আদ্রিতা, তোর না বয়ফ্রেন্ড আছে, তুই না অন্য একজনকে ভালোবাসিস, তাহলে পরপুরুষের পানে নজর দিচ্ছিস কি করে? লজ্জা নেই তোর? আবরার তাসনিম নিজ কক্ষে ড্রেস চেঞ্জ করছে। শার্ট দীর্ঘক্ষণ আগেই খুলে ছুঁড়ে মেরেছে কোথাও একটা। আশেপাশে দৃষ্টি ফিরিয়ে শার্টের হদিশ পায়নি আদ্রি। আর আর জিন্সখানাও এইমাত্র খুলে ফেললো। এখন তার পরনে ছোট্ট প্যান্ট, ধপধপে ফর্সা শরীর, কোথাও লোমের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। বড় বড় চুলগুলো কপালে এসে পড়েছে। গোলাপি অধরে ভীমরোল কামড়েছে, মনে হয় লাল লাল দেখাচ্ছে, এবং একটু ফোলা ফোলা। ঠোঁট মেলে হাসছে সে জানে না। চাপদাড়িতে কণ্ঠনালীর উঁচু জিনিসটা ঢেকে ফেলেছে। বুকের দুপাশে দুটো কয়লা, তারপর তার একটু নিচে নাভিকুণ্ডল। ওয়ান টাইম একখানা ব্যান্ডেজ লাগানো পেটের বাঁ পাশে। গোটা গায়ে এবং পিঠে অনেক অনেক ছোট ছোট ক্ষত, যেন 1971 সালের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। তখন বুলেটের আঘাত কিংবা ছুরির লাঠির মার পড়েছিল সর্ব অঙ্গে। আদ্রিতা ফ্যাল ফ্যাল নয়নে খানিক্ষণ তাকিয়ে থাকে অনেকক্ষণ, অতঃপর বিড়বিড় করে বলে, একটা মানুষকে আদর করে হাতি ডাকি, তাই বলে তাকে হাতির মতোই দেখতে হবে, হতে হবে? এটা কোনো মানে হয়? নির্লজ্জ আদ্রিতা নিজ দৃষ্টি টেনে হিস্ট্রে সরিয়ে নেয় আবরারের পান হতে। মাথাখানা বের করে আনে দরজার হাতল থেকে, সোজা হয়ে দাঁড়িয়ে শরীর জড়িয়ে রাখা ওড়নাখানা মাথায় পেঁচিয়ে ভদ্রসভ্য মেয়ে হয়ে নেয়। অতঃপর মনে পড়ে এনির কথা। তখন তো অ্যানিকে নামিয়ে দিয়েছিল, দুষ্টটা আবার কক্ষে ঢুকে পড়ল না তো? চিন্তিত আদ্রিতা পুনরায় অ্যানির খোঁজে কক্ষে উকি দিতে উদ্যত হয়। তখনই নজর পড়ে ফ্লোরে। লুচু আদ্রিতার লুচু বিড়াল আরাম করে শুয়ে আবরারকে চেঞ্জ করতে দেখছে। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, না নিজে মানুষ হতে পারলাম, আর না তোকে মানুষ করতে পারলাম। আমার মতো চরিত্রের গুণ কোথা থেকে পেলি রে সোনা? অ্যানের পা টেনে তাকে সরিয়ে দিতে চায়। বিরক্ত হয় বিড়ালটি, কেমন করে তাকায় আদ্রিতার পানে। হাত পা নাড়িয়ে ছোটাছুটি করে বোঝায় সে দেখবে। আদ্রিতা বোধহয় বুঝল না, তাই কোলে নিতে যায়। চালাক অ্যানি মালিকের হাতে খামচি কেটে ঢুকে পড়ে কক্ষে। আদ্রিতা ভেঙচি কাটে, বিড়বিড় করে বলে, তোকে সহ আমাকে একদিন নির্লজ্জ বেহায়া তকমা লাগিয়ে অনুন্নত দেশ সুইজারল্যান্ড থেকে জুতো পেটা করে তাড়াবে আতিয়ার হাতির বাচ্চা ছেলে আবরার হাতি ওরফে গোলামের পুত। দেখে নিস তুই। আদ্রিতা বেমানেও ভুলেই বসেছিল সে আসলে কেন এসেছিল এই কক্ষের পানে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে পড়ে। তারপর মনে পড়ে এনিকে রেখে চলে গেলে বাঘ মামা বিড়াল মেরে দেবে। শুকনো ঢোক গিলে আদ্রি এবং পরপরই দরজায় টোকা দিয়ে বলে, আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আমি একটুখানি আপনার কক্ষে ঢুকতে চাচ্ছি, অনুমতি পেলে ঢুকবো। কৃপা করিয়া ঢুকিবার অনুমতি প্রেস করুন বাঘ মামা। থুকু যা আপনা। ভেতর থেকে গম্ভীর স্বরে জবাব আসে, এতক্ষণ উকে চুকে মারার সময় পারমিশন নিয়েছিলে? চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে যেমন পরিস্থিতি হয়, আদ্রিতার অবস্থাও তেমন হয়েছে। উজ্জ্বল মুখখানা পাংশুটে হয়ে গিয়েছে। লোকটা তো এইদিকে তাকায়ওনি, তাহলে কি করে বুঝলো? বার কয়েক শুকনো ঢোক গিলে একবার ভাবে এক দৌড়ে চলে যাবে,
পরপরই মনে মনে নিজেকে নির্দোষ প্রমাণ করার শখ জাগে। অগত্যা ইনোসেন্ট ফেস করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কক্ষের ভেতর। কপালে ভাঁজ ফেলে আখি পলক ছোট ছোট করে নিরপরাধের সুরে জবাব দেয়। আমি তো এসেছিলাম আপনার হাত দেখতে, আপনার ফুলো ফুলো বডি দেখতে নয়। আর উকি দিয়ে হাতই দেখছিলাম, অন্য কিছু নয়। আমার চোখ খুবই ভালো, বুঝলেন? এই যে আপনি নেংটু প্যান্ট পরেছিলেন, এটা একদমই দেখিনি আমি। আদ্রিতার ভাষণ শুনতে শুনতে কাবার্ডের পানে এগোয় আবরার। শান্ত ভঙ্গিমায় কাবার্ড খুলে কালো রঙের টি শার্ট বের করে এবং পরপরই গায়ে জড়িয়ে নেয়। বিরক্ত হয় আদ্রিতা। আর একটু থাকতো খালি গায়ে ফুলো ফুলো মাসেলস, ভাস ভাস বুক দেখতে দারুণ লাগে তার। শাহরুখ খানের বডি দেখে কতবার ক্রাশ খেয়েছে এবং শক্ত না নরম ছুঁয়ে দেখার স্বাদ পোষণ করে হৃদয়ে। অ্যানি আবরারের পেছনে পেছনে ঘুরছে। সে যেদিকে যাচ্ছে সেও সেই দিকেই যাচ্ছে। মনে মনে তারও ইচ্ছে জেগেছে আবরারের কোলে ওঠার, ছুঁয়ে দেয়ার। নিজের লালন পালন করা বাচ্চাটির মনোভাব বুঝতে 2 সেকেন্ডও সময় লাগে না আদ্রিতার। সে বাঁকা হেসে আওড়ায়। ওরে আমার অ্যানি, একটু লজ্জা শরম বাঁচিয়ে রাখ সোনা, মায়ের মতো হোস না। নিজের কথা শেষ করে সামনে তাকাতেই দেখতে পায় তার ঠিক নাক বরাবর আবরার দাঁড়িয়ে আছে, বুকে হাত গুজে। আদ্রিতা মাথা উঁচু করে এক পলক তাকায় আবরারের পানে, পরপরই কেবলা হাসি দিয়ে বলে, এখন তাহলে যাই ভাইয়া, অনেক রাত হলো, ঘুমাবো। ডিস্টেন্স মেনটেন করে চলবে আমার থেকে, ফার্দার আমার সামনে আসবে না। তোমাকে আমার পছন্দ। আবরারকে কথা শেষ করতে না দিয়ে আদ্রিতা বলে ওঠে, আপনাকেও আমার পছন্দ না, আপনার সামনে আসার ইচ্ছেও নেই আমার। জাস্ট মানবতার খাতিরে এসেছিলাম। এরপর থেকে আর যেখানে সেখানে মানবতা দেখাতে আসবো না। যত সব আজাইরা ঢং। মুখ বাঁকিয়ে মুহূর্তে প্রস্থান করে আদ্রিতা। অ্যানিকে বলতো কে জানে, সেও সুর সুর করে মালিকের পেছনে চলে যায়। আবরারের ঠোঁটের কোণে একচিলতে হাসির দেখা মিলল বোধ হয় এবং পরপরই সেটা মিলিয়ে যায়। আতিয়া বেগম ছেলের সাথে ভালো মতো দুদণ্ড কথা বলতে পারেনি এখন পর্যন্ত। পারেনি বলতে আবরার তাকে সময় দিচ্ছে না। এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য কফি করে এনেছিল, কিন্তু কক্ষে প্রবেশ করে দেখে ছেলে নেই। গোটা বাড়িতে কোথাও নেই, মানে সে চলে গিয়েছে। হতাশ আতিয়া মন খারাপ করে কিচেনে ঢুকে রান্না করতে। অহনা এবং তার বাচ্চা সোফায় বসে আছে। মামির এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। অসুস্থ মা ঠিক করে বসতে পারছে না, তবুও বাচ্চাকে কোলে নিয়ে হাসি মুখে এটা ওটা বলছে আর অবুধ শিশু হাসে। আদ্রিতা খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে তার জীবনে অনেক না পাওয়া রয়েছে, মন খারাপের অনেকগুলো কারণ আছে, কিন্তু কখনোই তার মন খারাপ হয় না, কখনো কান্না পায় না। 13 বছর বয়সে মা মারা গিয়েছে। মাকে কবরে শুইয়ে রেখে আসার 3 ঘন্টা বাদেই বাবার দ্বিতীয় বিয়ের কথা শুনে আদ্রিতা জানতে পারে তার বাবা সিঙ্গাপুরে আরেকটা বিয়ে করেছে। হয়তো সেই খবর জানতে পেরেই মা পরলোক গমন করেছে। না হলে ভালো মানুষ কখনোই হঠাৎ করে মারা যেতে পারে? মাহারা আদ্রিতার দায়িত্ব নেয়ার মতো কেউ ছিল না, তাই সেদিন আদ্রিতার দাদা জোর করে তার দায়িত্ব তুলে দিয়েছিল আতিয়া বেগমের কাঁধে। কিসের একটা পেপারে সাইন করিয়ে সারা জীবনের জন্য আতিয়া বেগমের সাথে বেঁধে দেওয়া হয়েছিল আদ্রিতাকে। বলা বাহুল্য, আতিয়া বেগম কখনোই দায়িত্ব হেলাফেলা করেনি, মায়ের মতো আগলে রেখেছে তাকে। চাওয়া পাওয়া সবটা পূরণ করেছে এবং এখনও করছে। প্রতি মাসে বাবা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পাঠায় আদ্রিতার অ্যাকাউন্টে, কিন্তু আতিয়া বেগম সেই টাকা খরচ করতে দেয় না। আদ্রিতা একটা ব্যাপার ভেবে দেখে, তার মা সব দায়িত্ব পালন করলেও তাকে বিয়ে দিচ্ছে না কেন? এই তো 21 বছর হয়ে গিয়েছে তার, কয়েকদিন পরে 22 হবে, বুড়ি হয়ে যাচ্ছে, অথচ মা বিয়ের কথা ভাবছে না। আদ্রিতা কপালে ভাঁজ ফেলে এগিয়ে যায়। অহনার পাশে বসে চিল্লিয়ে বলে ওঠে, মা তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন? আমার যে বিয়ের বয়স হয়ে গিয়েছে, তুমি কি ভুলে গিয়েছো? তখনই আবরার আর সিয়াম বাড়িতে ঢুকলো এবং তারা সম্পূর্ণ কথা শুনেছে আদ্রিতার। অহনা আদ্রিতার কোলে তুলে দেয় বাচ্চাকে এবং একটু আরাম করে বসে। সদ্য সিজার করা হয়েছে, দীর্ঘক্ষণ বাচ্চা কোলে রাখলে পেরেশান হয়ে ওঠে। আদ্রিতা বাচ্চাকে কোলে নিল ঠিকই, তবে মনে মনে বিড়বিড় করে বলে, কয় বছরের জন্য যে আমায় কোলে তুলে দিল আল্লাহই জানে। ইদানিং অ্যানি ভীষণ জেলাস ফিল করে। এই যে আদ্রিতার কোলে ছোট্ট বাচ্চা, যাকে এই মুহূর্তে টপাটপ চুমো খাচ্ছে, এটা দেখে তার হিংসা হচ্ছে। মনে হচ্ছে তাকে গুরুত্ব কম দিচ্ছে। অসহায় অ্যানি বসে পড়ে আদ্রিতার পায়ের কাছে, কুটুর কুটুর নয়নে তাকিয়ে থাকে, অপেক্ষা করে কখন এই বাচ্চাটা নামবে তার মালিকের কোল থেকে। আতিয়া বেগম একটার পর একটা বাটি এনে রেখেছে টেবিলে।
একটু আগে যে আদ্রিতা মস্ত বড় একখানা কথা বলেছে বেমালুম ভুলেই গিয়েছে বোধহয় তিনি। কোনো জবাব দিল না, প্রতিক্রিয়া করল না। কেন কেন কেন? আবরার শান্ত নয়নে তাকিয়ে আছে আদ্রিতার পানে। শ্রেয়াম একবার আদ্রিতাকে দেখছে তো আবার আবরারকে। অতঃপর কিছু একটা চিন্তা করে একগাল হাসে। বা হাতে চুলগুলো পেছনে ঠেলে টি শার্টখানা টেনে টুনে ঠিক করে নেয়। পকেট থেকে ফোন বের করে তার স্ক্রিনে নিজের চেহারাখানা একবার দেখে নেয়। আদ্রিতা, তোমার জন্য একটা ছেলে দেখেছি। বলতে বলতে এগিয়ে যায়, একদম আদ্রিতার পাশে গিয়ে বসে পড়ে। অহনা ছোট ছোট নয়নে সিয়ামের পানে তাকিয়ে বলে, তোকে কে দায়িত্ব দিছে আদ্রিতার জন্য ছেলে খোঁজার? অহনা, তুই সারা জীবন বলদই থেকে যাবি। আমিও বাংলাদেশি, আদ্রিতাও বাংলাদেশি, তো আমার একটা দায়িত্ব রয়েছে না? আদ্রিতা, বলো, দায়িত্ব আছে না? আদ্রিতা খুশি হয়ে কিছু বলতে যাবে, তার আগেই আতিয়া বেগম বলে ওঠে, আমি কখনো আদ্রিতার বিয়ে দিব না। সিয়ামের হাসি মুখটা চুপসে যায়। সেই সাথে আদ্রিতারও। তাকে বিয়ে দেওয়া হবে না, মানে সারা জীবন সিঙ্গেলই কাটাতে হবে। গভীরভাবে বরের সাথে রোমান্স করা হবে না, চুমু খাওয়া হবে না, বাচ্চার মা হওয়া হবে না, বরের কোলে ওঠা হবে না। এটা মানা যায়? আদ্রিতা মানতে পারবে? কখনোই না। রোমান্স করার জন্য হলেও বিয়ে করতেই হবে। আচমকা আদ্রিতা চিৎকার করে দাঁড়িয়ে পড়ে, চিল্লিয়ে বলে, মা, আমার বিয়ে করতেই হবে। একটা জীবন জামাইয়ের আদর ছাড়া কাটাতে পারবো না আমি। চারজন সদস্য বড় বড় নয়নে তাকায় আদ্রিতার পানে। আবরার চোয়াল শক্ত করে ফেলে, ইচ্ছে করছে ঠাড়িয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে, বেয়াদব একটা। আতিয়া আর অহনা হেসে ফেলে। সিয়াম আফসোসের সুরে বলে, তোমার মতো করে বলতে পারি না বলে আজও আমি সিঙ্গেল। লজ্জা পায় আদ্রিতা। এত জোরে বলা উচিত হয়নি। এতগুলো বড় বড় মানুষ, ছি আদ্রিতা ছি। তুই তো দেখছিস সত্যি সত্যি চরিত্রহীন হয়ে যাচ্ছিস। চরিত্রের চও নেই তোর। কাচুমাচু হয়ে বসে পড়ে। আতিয়া প্লেটে খাবার পরিবেশন করতে করতে বলে, আমার দুটো সন্তান, তাদের কাছে আমার কোনো মূল্য নেই। বছরের পর বছর চলে গিয়েছে, তারা কখনোই আমার খোঁজ নেয়নি। হ্যাঁ, প্রতি মাসে মোটা অঙ্কের কিছু টাকা পাঠিয়েছে। দীর্ঘদিন জন্ডিসে ভুগেছি। বাড়ির প্রতিটা সদস্য বদনাম দিয়েছিল আমি বুড়ো বয়সে প্রেগনেন্ট হয়েছি। আমার ছেলে মেয়ে পাশে থাকলে এমন বদনাম দেওয়ার সাহস কারো হতো না। আমার বেঁচে থাকার অবলম্বন আদ্রিতা। এই মেয়েটিকে বুকে জড়িয়ে বেঁচে আছি আমি। আমার সুখ দুঃখে এই একটা মানুষকেই পাশে পাই। তাকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠালে যে আমি একদম নিঃস্ব হয়ে যাব, একাকিত্বে মরে যাব। বলতে বলতে আঁখিতে অশ্রু জমে আতিয়া বেগমের। আবেগে ভেসে যায় আদ্রিতাও। তারও কান্না পায়। আতিয়া বেগমের দুঃখের কথা শুনে নয়, নিজের দুঃখের কথা মনে করে। চিরন্তন সত্য কথা হচ্ছে, আদ্রিতারও আতিয়া বেগম ছাড়া আর কেউ নেই। এই মানুষটি না থাকলে আদ্রিতাও একাকিত্বে মরে যেত। অহনা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। সবাইকে সেন্টি খেতে দেখে আদ্রিতা বলে ওঠে, এই মা, তোমার যদি আরো একটা ছেলে থাকতো তাহলে তাকে আমি বিয়ে করতে পারতাম। তারপর সারা জীবন একসাথে থাকতাম। দারুণ হতো না? আবরার বড় বড় পা ফেলে নিজের কক্ষের পানে অগ্রসর হয়। এতক্ষণে কেউ তাকে খেয়াল করেনি। আতিয়া বেগম পায়েসের বাটি হাতে নিয়ে এক দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে এবং বলে, শুভ জন্মদিন বাবা, তোর বাকিটুকু শেষ করতে পারে না আতিয়া বেগম। আবরার তাকে পাশ কাটিয়ে চলে যায়। আতিয়া বেগম ধপ করে বসে পড়ে ফ্লোরে। আজ তার ছেলের জন্মদিন, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ছেলের পছন্দের সকল কিছু একা হাতে রান্না করেছে। ভেবেছিল আজকের দিনটাতে আবরার তার সাথে ভালো করে কথা বলবে, পায়েস খাবে, কিন্তু তার কিছুই হলো না। খুব বেশি ভুল করেছিল কি সে? মস্ত বড় অপরাধী। সিয়াম হতাশ হয়, অহনাও কেঁদে ফেলে। আদ্রিতা জল শক্ত করে ফেলে। এক রাশ রাগ জন্মায় আবরারের ওপর। ইচ্ছে করছে বড় বড় চুলগুলো টেনে ছিঁড়ে দিতে। সেই সকালে কারোরই আর খাওয়া হয় না। আতিয়া বেগম নিষ্কক্ষে দরজা আটকে কাছে। অহনা তৈরি হতে গিয়েছে। আজকে তাকে হাসপাতালে যেতে হবে চেক আপ করাতে। অহনার স্বামী হিমেল এবং শাশুড়ি এসে বসে আছে। তারাই নিয়ে যাবে ডাক্তারের কাছে। বাবু এখন হিমেলের কোলে। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে একটু বাইরে বের হয়। আজকে প্রথমবার বাইরে বের হলেও আদ্রিতা কাউকে বলে আসেনি। সাথে এনেছে আতিয়া বেগমের ফোনখানা। আসিফ আদনান রিপ্লাই করেছিল মেসেজের এবং বলেছে আজকে কল দেবে। এখানকার মেয়েগুলো বেশ সুন্দর। জিন্স টপস শর্টস যে ড্রেসই পরুক তাদের বেশ সুন্দর লাগে। আদ্রিতার রাস্তার এক কোণা দিয়ে হাঁটছে এবং রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সবাইকে পর্যবেক্ষণ করছে। সরু রাস্তার দুপাশেই রয়েছে ছোট ছোট বাড়ি। বাংলাদেশের ঢাকার শহরের মতো উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। অতিরিক্ত যানবাহনও নেই।
রিক্সা, অটো, টোটো, টেম্পো, ঠেলাগাড়ি কিছুই নেই। শুধু একটু পরপরই লাল, কালো, সাদা রঙের 4 চাকার গাড়ি দেখা যাচ্ছে এবং বেশি জোরে ড্রাইভ করছে না, বরং রয়েছে ধীরে সুস্থে। হাঁটতে হাঁটতে কত দূরে চলে এসেছে জানা নেই আদ্রিতার, তবে পা ব্যথা করছে। কোল থেকে অ্যানিকে নামিয়ে রাস্তার পাশে বসে পড়ে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে আসিফ আদনান নামটা ভেসে উঠেছে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়ো করে রিসিভ করে। হ্যাঁ, আমি আদ্রিতা। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। চিনতে পেরেই কল করেছি। কেমন আছো? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। সুইজারল্যান্ডের কোথায় আছো? জুরিক শহর মেবি। সেখানে আমার নানু বাড়ি, বছরে একবার যাওয়া হয় আমার। কতদিন থাকবে তুমি? 2-3 মাস মনে হয়, সঠিক জানি না তো। ঠিক আছে, আমি আসছি এই মাসের মধ্যেই। জোরিক নদী দেখেছো? আমাকে এখানে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, কিছুই দেখতে পারিনি। আচ্ছা, আমি এসে ঘুরতে নিয়ে যাব। আদ্রিতার খুশি আর দেখে কে, মনটা নেচে ওঠে পেকম দূরে। কিছু বলার জন্য হাঁ করে তখনই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। এই নিয়ে 3 বার এই কণ্ঠ শুনল আদ্রিতা। এখানে কি করছো? চমকে পেছনে তাকায় আদ্রিতা। কালো রঙের একখানা গাড়ি থেমে আছে ঠিক তার পেছনে। গাড়ির কাঁচ নামানো। সেই কাঁচের মধ্যে দেখা যাচ্ছে আবরার তাসনিনের গম্ভীর মুখশ্রী। হাত ফসকে ফোনখানা পড়ে যায় আদ্রিতার। অ্যানি পরিচিত মুখ দেখে এক দৌড়ে গাড়ির নিকট চলে যায়। মিউ আওয়াজ তুলে ডোর খোলার ইঙ্গিত দেয়, কিন্তু পাষাণ আবরার খোলে না ডোর। আদ্রিতা মাথা নিচু করে ফেলে। কোলের মধ্যে পড়ে থাকা ফোনখানা তুলে কানে নেয়। ছোট্ট স্বরে বলে, আমার ভাই এসেছে, রাখছি, পরে কল করব। পরপরই কান থেকে ফোন নামিয়ে দাঁড়িয়ে পড়ে। আবরারের কপালে ভাঁজ পড়ে। ভাই এসেছে? ভাই? আবরার তার ভাই হয়? আদ্রিতা দাঁড়িয়ে পড়ে। দুপা এগিয়ে এসে অ্যানিকে কোলে তুলে নেয় এবং মাথা উঁচু করে বলে, ঘুরতে এসেছিলাম, বাসায় যাচ্ছি। বলেই হাঁটতে শুরু করে। আবরার গাড়ি থেকে নামে বড় বড় কদমে আদ্রিতার সামনে এসে দাঁড়ায়। প্রথমে হাত থেকে ফোনটা টেনে নিয়ে ছুঁড়ে মারে দূর অজানায়। ফোনখানা কোথায় গিয়ে পড়ে তার হদিশ নেই। আদ্রিতা বড় বড় নয়নের তাকায় আবরারের পানে। এটা কি করলেন আপনি? মায়ের ফোন, এটা ফেলেন কেন? কৈফিয়ত দেওয়ার মতো মানুষ আবরার নয়, তাই কোনো কৈফিয়ত না দিয়ে আদ্রিতার বা হাতখানা মুঠোয় পুড়ে নেয় এবং টানতে টানতে নিয়ে আসে গাড়ির নিকটে। আদ্রিতা সমান তালিয়ে বকবক করতে থাকে। কি করছেন আপনি? আমার জোর করতে হবে না, ভালোভাবে বলেই আমি গাড়িতে বসবো। হাত ছাড়ুন, টানাটানি দরকার নেই তো। তবে সেই সব কথা শোনে না আবরার। গাড়ির দরজার কাছে এনে আদ্রিতার হাত ছেড়ে দেয়। পরপরই নিজে বসে পড়ে ড্রাইভিং সিটে এবং আদ্রিতাকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। আশ্চর্য, আদ্রিতার কয়েক সেকেন্ড সময় লেগে যায় কোথায় বসে আছে বুঝতে। পরপরই অনুভব করে তার পিঠের উপর দিয়ে একটা দড়ি চলে গেল, মানে গাড়ির সিট বেল্ট বেঁধে নেয় আবরার আদ্রিতা সহ। এটা কি করছেন? এভাবে কি করে যাব? আমাকে পাশে বসিয়ে দিন। নিচুস্বরে বলে আদ্রিতা। অ্যানি পড়ে আছে পাশের সিটে। সে গাড়িতে উঠতে পেরেই খুশি। আদ্রিতার সাথে কি হচ্ছে সেদিকে খেয়াল নেই। আবরার যেন শুনছেই না আদ্রিতার কথা। তবে আদ্রিতা চুপ থাকতে পারছে না। এভাবে বসা যায়? ছিছি। অস্বস্তিতে জেগে ধরেছে। লজ্জায় গাল দুটো টকটকে লাল রং ধারণ করেছে। চোখের সামনে আবরারের প্রশস্ত বুক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। নাকে ভেসে আসছে জিন্স পারফিউমের কড়া ঘ্রাণ। গলা শুকিয়ে কাট কাট হয়ে গিয়েছে। ইতিমধ্যেই হাতে পায়ে মৃদু কম্পন অনুভব করছে। আদ্রিতা পুনরায় বলে, ভাই আমায়। বাকিটুকু শেষ করার আগেই আবরার চাপা স্বরে বলে ওঠে, আমি ওর হাজব্যান্ড। কি বলছেন এসব? অলক্ষণে কথা নিয়ে মজা করবে না প্লিজ। ভয়ার্ত স্বরে বলে আদ্রিতা। জবাব দেয় না আবরার, তাকায়ও না আদ্রিতার পানে, বরং খুবই মনোযোগ সহকারে ড্রাইভ করতে থাকে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আবরারের মুখপানে। খুবই কাছাকাছি রয়েছে মুখখানা। যতটা কাছাকাছি থাকলে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যায়, ঠিক ততটাই কাছাকাছি। এই মুহূর্তে আদ্রিতা আবিষ্কার করল লোকটার থুতনিতে কাটা দাগ রয়েছে। দাড়ির জন্য দাগটা দেখা যায় না। আর বা চোখের পাশে একটা ছোট্ট তিল রয়েছে, একদমই ছোট, কাছাকাছি ছাড়া নজরে পড়বে না। তারপর লোকটার বুকের ভেতর হতে টিপটিপ আওয়াজ আসে। হার্টবিট দ্রুত চলছে বোধ হয়। আদ্রিতা ব্যাপারখানায় শিওর হওয়ার জন্য নিজের বা হাতখানা চেপে ধরে আবরারের বুকের বা পাশে। মাথাখানা এগিয়ে কান খাড়া করে। না, ঠিকই শুনছে, টিপ টিপ করছে। মেয়ে মানুষ কোলে বসে থাকলে শুধু হার্টবিট নয়, আর অনেক কিছুই ফাস্ট চলে।
ভূমিকম্পের ন্যায় শোনালো আবরারের কথাখানা। সাইক্লোন যেমন হঠাৎ করে এসে কাঁপিয়ে দেয় প্রকৃতি, ঠিক তেমনই আবরারের কথাখানা কাঁপিয়ে দেয় আদ্রিতার সমস্ত সত্তা। অন্যরকম শোনালো লোকটার কণ্ঠ। ডার্ক রোমান্টিক মুভিতে হিরো যখন নায়িকার সাথে রোমান্স করার মতো থাকে তখন দু একখানা কথা বলে স্লো ভয়েসে, ঠিক তেমন শোনালো। লোকটার বউয়ের কপালে শনি রবি সব রয়েছে। দেখা গেল সর্বক্ষণ বউকে কোলে নিয়ে ভুলভাল বার্তা বলে গেল, বা এমনও হতে পারে বদ্ধ কক্ষে 4-5 দিন কাটিয়ে দিল। ও মাই গড! শুকনো ঢোক গেলে আদ্রিতা আঁখি পল্লব বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালায়। অ্যানি পাশের সিটে গা এড়িয়ে দিয়েছে এবং কুটুর কুটুর নয়নে আবরার আদ্রিতাকে দেখছে। পলক ফেলছে না চোখের, আবার কিছু বলছেও না, যেন আদ্রিতা এবং আবরারের মুভি করছে আর অ্যানি সেই সিন দেখছে। একটু নড়ে চড়ে ওঠে আদ্রিতা, আবরারের কাঁধে হাত দিয়ে একটু ভালো করে বসার চেষ্টা করে। তখনই আবরার ফের বলে ওঠে, ডোন্ট ডিস্টার্ব। কপালে ফাঁস পড়ে আদ্রিতার। কখন সে ডিস্টার্ব করলো? উল্টে সেই তো আদ্রিতাকে ডিস্টার্ব করছে। হাতে ভেজা ভেজা কিছু অনুভব করতেই আদ্রিতা নজর দেয় আবরারের গলায়। ঘেমে গিয়েছে লোকটা, কিন্তু কেন? ওয়েদার তো ঠান্ডা, শীতের পোশাক পরার মতো ওয়েদার, তাহলে এই হাতে ঘামছে কেন? আশ্চর্য। হঠাৎ গাড়ি থেমে যায়। আদ্রিতার হুঁশ ফিরে। এতক্ষণ আবরারকে অনুভব করতে এতটাই ব্যস্ত ছিল যে কখন পথ ফুরিয়ে গিয়েছে খেয়ালই করেনি। আবরার চোখ বন্ধ করে আদ্রিতার কোমরে হাত রাখে, গভীরভাবে ছুঁয়ে দেয় কোমরের ভাঁজ। পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা, নিজের হাতখানা রাখে আবরারের হাতের উপর এবং বল প্রয়োগ করে ছাড়ানোর চেষ্টা করে। ঋণী নিয়ে বলে, আমি নামবো। বিরক্ত হলো বোধ হয় আবরার। চোখ মুখ কুঁচকে চোখ খুলে আদ্রিতার নিচেও মুখের পানে তাকিয়ে গম্ভীর স্বরে ভয়ঙ্কর কিছু অশ্লীল বাক্য আওড়ায়। আদ্রিতা চোখ মুখ খিজে বন্ধ করে ফেলে, কান দিয়ে যেন ধোয়া বেরোচ্ছে তার। ছি, লোকটা এত অশ্লীল! বিড়বিড় করে বলে, আপনি প্লিজ মুখে ফুল স্টপ মেরে থাকুন, মুখ খুললে ভূমিকম্প হয়ে যাবে। আবার বোধহয় শুনতে পেল আদ্রিতার কথা, তাই তো চাপা স্বরে বলে ওঠে, হুম, ভূমিকম্প এখনো হয়নি। আসিফ আদনান নামটা আর একবার শুনলে ভূমিকম্প হবে। তোমার ছোট্ট দেহখানায় সহ্য করতে পারবে না, মরে যাবে। নিজ বক্তব্য শেষ করে সিট বেল্ট খুলে গাড়ির দরজা খুলে দেয় আবরার। আদ্রিতা যেন এটারই অপেক্ষায় ছিল। তাড়াহুড়ো করে নেমে পড়ে আবরারের কোল হতে, কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে চলে যায় মূল ফটকের ভেতরে। দরজার সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে দুটো শ্বাস টানে। এতক্ষণ যেন শ্বাস আটকে ছিল। লোকটা ভয়ঙ্কর, শুধু ভয়ঙ্কর নয়, নির্লজ্জ। ছি, কিসব কথা বলে! মুখের কোনো ব্রেক নেই, অসভ্য হাতি একটা। জিভ দ্বারা ঠোঁটে ভিজিয়ে নেয় আদ্রিতা। কলিং বেল চেপে দাঁড়িয়ে থাকে, একবার পিছু ঘুরিয়ে উকিয়েও দিয়ে ফেলেছে ইতোমধ্যে। মনে হচ্ছে এই বুঝি লোকটা পেছনে চলে আসলো আর আবারও কিছু ভুলভাল বাক্য আওড়ালো বা আদ্রিতাকে। না না, ছি ছি ছি, লোকটা আর এমন করবে না। অ্যানি আদ্রিতার পা ঘেঁষিয়ে দাঁড়ায়। সে মাত্রই দৌড়ে এলো। মিনিট 2 পরে সিয়াম দরজা খুলে দেয়। আদ্রিতাকে দেখে একগাল হেসে বলে, ওহ আদ্রিতা, তুমি হচ্ছে চোখের শান্তি, তোমায় দেখলেই পরাণ জুড়িয়ে যায়। সিয়াম ভাই, আমি আপনার আপন বোন, ফ্ল্যাট করবেন না। আদ্রিতা সিয়ামকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দেয়। সিয়ামের হাসি মাখা মুখখানা চুপসে যায়। হাত দ্বারা কপালে দুটো আঘাত করে উচ্চস্বরে বলে, হিয়া মাবুদ, এই ছিল আমার কপালে। হতে চাইলাম বর, বানিয়ে দিল আপন ভাই। এসব আমি কেমনে সহ্য করব? আদ্রিতা হেসে ফেলে। সিয়ামের কথা শুনে অলস ভঙ্গিমায় সোফায় এসে বসে। হাতের ইশারায় সিয়ামকেও ডাকে নিজের পাশে বসতে বলে। ভদ্র ছেলে সিয়াম এসে বসে আদ্রিতার পাশে। ভাই, উনি বলল আমি ওর হাজবেন্ড। কেন বললো গো? কাহিনী কি? পাগল হলো নাকি? আরে দূর, ওই শালা পাগল। ছোটবেলায় তোমাদের বিয়ের কথা হয়েছিল, ও সেটাই ধরে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ভেবেছে তোমাকে বিয়ে করবে। পাগল ছেলে। ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে সিয়াম। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, পৃথিবীতে এত এত ভালো মানুষ থাকতেও আমার বিয়ের কথা কেন এই হাতির সাথেই হয়েছিল সিয়াম ভাই? সিয়াম সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় বলে, তুমি চাইলে হাতি ডিলিট করে সিয়াম সেভ করতে পারো, অপশন আছে। আদ্রিতা মুখ বাঁকায়। পাগলের থেকে হাতিই ভালো, তাই নয় কি? তুমি আমায় পাগল বললে আদ্রিতা? না তো ভাই, কখন বললাম? আপনি আমার আপন ভাই, পাগল বলতে পারি? সিয়াম ঘোর প্রতিবাদের সুরে কিছু বলবে, তার আগেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে আহাদ, আমান এবং ইভান। তাদের হাতে রয়েছে বিশাল সাইজের ব্যাগ। কৌতূহলী আদ্রিতা প্রশ্ন করে, ব্যাগে কি আছে?
জবাব দেয় আমান। আজকে আবরারের বার্থডে তো, ওকে সারপ্রাইজ দিব। পরপরই ওরা কাজে লেগে পড়ে। অহনা আদ্রিতার কোলে বাচ্চা দিয়ে নিজেও ওদের হাতে হাতে সাহায্য করে। আতিয়া বেগম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে তার ছেলে কি এসব মানবে, করবে বার্থডে সেলিব্রেট, হয়তো করবে না। ঘন্টা লেগে যায় সাজানো শেষ হতে। আমান এবং আহাদ আতিয়া বেগমকে জোর করে কিচেনে পাঠিয়ে দেয়। তারা কোনো কেক আনেনি, আতিয়া বেগমের হাতে বানানো কেক দিয়েই আবরারের বার্থডে সেলিব্রেট করবে। কাজ শেষে সকলেই ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ে। বাচ্চা কাছে বিধায় অহনা তাকে নিয়ে নিজ কক্ষে চলে যায় দুধ খাওয়াতে। আদ্রিতা একখানা বেলুন ফোলানোর চেষ্টায় আছে। আমান বলে, আদ্রিতা, তুমি কবিতা বলতে পারো? হ্যাঁ ভাই, খুব পারি, এমনকি মুখে মুখে কবিতা বানাতেও পারি। শোনাবো একটা? আহাদ বলে। শোনাও তো দেখি। সোজা হয়ে বসে আদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়, তারপর বলে, আম পাতা জোড়া জোড়া, সিয়াম ভাইয়ের কপাল পোড়া, শিয়ালের ডাকে কুকুর নাচে, আহাদ ভাই আশায় বাঁচে, রাতের রং কালো, আমান ভাই খুব ভালো, দূর আসমানে বক থাকে, ইভান ভাই কুকু বলে ডাকে, মানুষ নাম তার দেখতে হাতির বাচ্চা, সে আর কেউ নয় আমাদের আবরার চাচা।